কোনো নাম টাম নাই, এগুলিতে কিছুটা হইতে পারে। কম দামের এসি নিয়ে তো ওইগুলো তো মনে করো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। কপার পাইপ ওটা আছে কিনা, ইনডোর আউটডোরের মানে যে এলিমেন্টগুলো সেগুলো ভালো আছে কিনা। কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি, এইগুলো আমরা আর ফলো করি না ঠিক মতো। পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে, যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। প্রায়ই এসি বিস্ফোরণ থেকে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। সে কারণে এসি নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রীর ব্যবহার বন্ধ ও নিয়মিত এসি রক্ষণাবেক্ষণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সব জায়গায় করে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বিশ্বের যারা আমাদের জন্য দিন রাত তাও দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ এবং সরকার পক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে, কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে, নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে। সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। অবশেষে তীরের দেখা পেলেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহর 23 নাবিক। আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে ফিরেছে বাংলাদেশি জাহাজটি। সুস্থ আছেন নাবিকরা। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই এসি বিস্ফোরণ প্রসঙ্গ। একের পর এক শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে ঘটা অগ্নি দুর্ঘটনায় স্বস্তির এই যন্ত্র নিয়ে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। গরমের অস্বস্তি থেকে বাঁচতে ঘরে বা অফিসে বোমা বসাচ্ছেন কিনা এমন চিন্তাও নাগরিকদের মনে। তবে এসি নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার না করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। আর বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের এসি কেনা থেকে বিরত থাকতে হবে এবং বাড়তি সতর্ক থাকতে হবে রক্ষণাবেক্ষণে। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর উষ্ণতা বাড়ছে বাংলাদেশে। গ্রীষ্মে এক থেকে একাধিক তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। এই গরমের হাত থেকে বাঁচতে মানুষ একটু স্বস্তি পেতে দ্বারস্থ হচ্ছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের। কিন্তু স্বস্তির এই যন্ত্র কতটুকু নিরাপদ? 15 এপ্রিল রাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে সাভারের গ্যান্ডা বাসস্ট্যান্ড এলাকা। এলাকাবাসী দেখেন আগুন জ্বলছে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে। ওই অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে প্রাণ হারান একজন। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানায় আগুনের সূত্রপাত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি থেকে। বাস্টার তো আছে যে আওয়াজ, মানে এরকম আওয়াজই আমার বয়স শুনি নেই। এমন শব্দ হয়েছে বড় একটা মিসাইল মারছে। যে দোকানদার উনি আর ওনার এক বন্ধু, আরো রাস্তার উপরে অনেক লোক ছিল, 4-5 জন মোটামুটি এমন অবস্থা, খুব ভয়ঙ্করজনক অবস্থা আছে। এমন ঘটনার আরও সিসিটিভি ফুটেজ পাওয়া যায় ইন্টারনেটে। সুনির্দিষ্টভাবে এসির বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে ঠিক কতজন আহত নিহত হয়েছেন তারা আলাদা কোনো হিসাব পাওয়া না গেলেও এ ধরনের খবর প্রায় শিরোনাম হয় গণমাধ্যমে। 2020 সালে এমন আগুনের ঘটনা ঘটে 32 বার। পরের বছর তা বেড়ে হয় 39। 2022 সালে এসিতে আগুনের ঘটনা ঘটে 48টি। আর 2023 সালে প্রায় দ্বিগুণ বেড়ে হয় 86। এবছরও ঘটছে এসি থেকে দুর্ঘটনা। গেল শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে এসির ত্রুটি থেকে লাগা আগুনে পুড়ে গেছে সেখানকার কার্ডিয়াক আইসিইউ ইউনিটের একাংশ। আতঙ্কে হাসপাতাল ছাড়েন রোগী ও স্বজনরা। তবে থেমে নেই ক্রেতাদের এসি কেনা। বাসাবাড়ি, কর্মস্থল বা প্রতিষ্ঠানে শরীর শীতল রাখতে এখন এসি ভরসা। স্বাদ ও সাধ্যের সমন্বয় করতে গিয়ে ক্রেতারা ভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনছেন। তবে নিরাপত্তার বিষয়ে উদাসীন অনেকেই। বিক্রেতাদের দাবি মানহীন এসি বিক্রি করেন না তারা। কন্ডেন্সার, তারপরে কপার পাইপ ওটা আছে কিনা, ইনডোর আউটডোরের মানে যে এলিমেন্টগুলো সেগুলো ভালো আছে কিনা, গ্যাস কোনটা দিচ্ছে, 32 আছে, 410 আছে। কিছু আছে লো কোয়ালিটির নন ব্র্যান্ড যেগুলি আসে, কোনো নাম টাম নাই, এগুলিতে কিছুটা হইতে পারে। কম দামের এসি নিয়ে তো ওইগুলো তো মনে করো দুর্ঘটনার সম্ভাবনা থাকবেই। নন ব্র্যান্ডগুলো আমার মনে হয় বাজার থেকে উঠাই নেওয়া হলো ভালো। এ ব্যাপারে চমকপ্রদ তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
তারা বলছে সাধারণ অবস্থায় এসি বিস্ফোরণের কোনো সুযোগ নেই। নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও ভোল্টেজের ওঠানামার কারণে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া কম্প্রেসারের ত্রুটিতে জমে থাকা গ্যাস যন্ত্রাংশে নানান সমস্যায় তাপ সৃষ্টি হয়ে এসি আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। বাংলাদেশে কোনো এসি আশা করি এরকম নাই যে নিচ থেকে বিস্ফোরণ হতে পারে। এসির একটা কম্প্রেসার থাকে, এসির ভিতরে যেই ধরনের ইকুইপমেন্টগুলো থাকে এটা মানে লং টাইম সাপোর্ট দেওয়ার মতোই ইকুইপমেন্টগুলো থাকে। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা বাদবাকি যে ইকুইপমেন্টগুলো ইউজ করি সেই ইকুইপমেন্টগুলোর আসলে সেই তারের অথবা সেই সার্কিট বোর্ড অথবা সেই যে পারিপার্শ্বিক যে বিষয়গুলি এইগুলো আমরা আর ফলো করি না ঠিকমতো। এসিতে ব্যবহার করা হয় রেফ্রিজারেন্ট গ্যাস। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক বলেন, নিম্নমানের ও দাহ্য গ্যাস ব্যবহারের ফলে কম্প্রেসার লিকেজ হতে পারে। তাই যন্ত্র রক্ষণাবেক্ষণে ব্যবহারকারীদের আরও সচেতন হবার পরামর্শ তার। গ্যাসের অনেকগুলো ক্যাটাগরি আছে, এর মধ্যে ফ্লেমেবল গ্যাসও আছে। ফ্লেমেবল গ্যাস আছে যেটা রীতিমতো একদম আগুন ধরে যাওয়ার মতো গ্যাস, নন ফ্লেমেবল গ্যাসও আছে। সুতরাং আগুন ধরে যাওয়ার মতো গ্যাস যেগুলো, সেগুলো অবশ্যই তার বডি এবং অন্যান্য পার্টসপত্রগুলো অন্যান্য হাই কোয়ালিটিতে হতে হবে। এগুলো স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করে আসতে হবে যাতে কোনো অবস্থাতেই এটা লিক করার সুযোগ না পায়। এদিকে বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে অধিকাংশ রোগী পোড়া শ্বাসনালী নিয়ে ভর্তি হন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এমন রোগীদের মৃত্যু ঝুঁকি বেশি বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। এই বিস্ফোরণ যখন আপনার আবদ্ধ জায়গায় ঘটে তখন যারা এই ধরনের অগ্নিকাণ্ডের শিকার হন তাদের সবচেয়ে বড় যেটা ইনজুরি সেটা হচ্ছে শ্বাসনালী পুড়ে যাওয়া। পরে যে ঝুঁকিগুলো আস্তে আস্তে তৈরি হয় সেই ঝুঁকিগুলোকে আসলে মোকাবেলা করা মাঝে মাঝে কঠিন হয়ে পড়ে। বৈশ্বিক উষ্ণতা এবং দেশের তাপমাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়লেও তা যেন দুর্ঘটনার কারণ না হয় সেজন্য নিতে হবে বাড়তি সতর্কতা। একই সাথে নিম্নমানের যন্ত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পর তীরের দেখা পেলেন এমবি আবদুল্লাহর 23 নাবিক। সোমবার আমিরাতের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে বাংলাদেশি জাহাজটি। বন্দরে নেমে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাবিকরা। দ্রুত মুক্ত করায় বাংলাদেশ সরকার সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান এমবি আবদুল্লাহর ক্যাপ্টেন। ইতোমধ্যেই নাবিকদের স্বাস্থ্য পরীক্ষার শেষে শুরু হয়েছে কয়লা খালাসের কাজ। আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বহির নোঙ্গরে থাকা বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ সোমবার স্থানীয় সময় বিকেল 5টায় আল হামেরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। 3 ঘন্টার যাত্রা শেষে স্থানীয় সময় রাত 8টা নাগাদ বন্দরে পৌঁছায় জাহাজটি। মালিক পক্ষ জানায়, বন্দরে জায়গা না পাওয়ায় 11 ঘন্টা অপেক্ষা করতে হয় জাহাজটিকে। জাহাজের ক্যাপ্টেন আব্দুর রশিদ জানান, শারজার বহির্নোঙ্গরে অবস্থান নেওয়ার পর থেকে তীরে ফেরার অপেক্ষা চলছিল। জাহাজটি বন্দরে ফেরার পর শুরু হয় কর্মব্যস্ততা। কয়লা খালাস শেষে পরে দেশে ফেরার প্রস্তুতি নেবেন নাবিকরা। আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন সাবজেক্ট করে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বিশ্বের যারা আমাদের জন্য দিনটা তাও দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ এবং সরকার পক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। এদিকে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সোমবার আমিরাতে পৌঁছান কেএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে, কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে। নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে। সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের এটা একেবারেই তাদের নিজেদের ওপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। আমাদের যে কোম্পানির জাহাজ সেটা হলো এসআর গ্রুপ, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। তাদের জাহাজ, তারা অনেক বছর ধরে এই শিপিং লাইনে ব্যবসা করে আসছে এবং তাদের ইন্টারন্যাশনাল ট্রেডিং এর বেসিক্যালি যে ম্যারিন ট্রেডিং এর যে সমস্ত আইন কানুন আছে সেগুলো অনুসরণ করে চলছিল এবং সেই প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু এই জাহাজটি অবমুক্ত হয়েছে জলদস্যুদের কাছ থেকে। পরে আরব আমিরাতের আজমান প্রদেশের রেডিসন ব্লু হোটেলে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন তারা।
10-15 জনের একটি প্রতিনিধি দল জাহাজটি পরিদর্শন করেন। পরে জানানো হয় নাবিকদের সবাই সুস্থ আছেন। দুজনের উড়োজাহাজে করে দেশে ফেরার কথা থাকলেও তারাও সিদ্ধান্ত বদলেছেন। একই সঙ্গে জাহাজে করে দেশে ফিরবেন তারা। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে কয়লা বোঝাই MV আব্দুল্লাহ জাহাজ ছিনতাই করে সোমালি জলদস্যুরা। জিম্মি করা হয় জাহাজে থাকা 23 জন নাবিককে। সমঝোতার পর 14 এপ্রিল জাহাজটি মুক্তি দেয় জলদস্যুরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। দেশের 12তম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে যাত্রা শুরু করছে ফ্লাই ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের নভেম্বরে অভ্যন্তরীণ রুট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে চায় এয়ারলাইন্সটি। যাত্রী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি ও সর্বস্তরের মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করতে চায় ফ্লাই ঢাকা। আরও জানাচ্ছেন নাইম আবের। স্বাধীনতার 2 মাসের মধ্যেই আকাশে প্রথমবারের মতো ডানা মেলেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অথচ প্রথম বেসরকারি এয়ারলাইন্স পেতে অপেক্ষা ছিল 26 বছরের। যদিও যাত্রা শুরুর 1 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায় প্রথম বেসরকারি এয়ারলাইন্স অ্যারো বেঙ্গল। এরপর আরও 10টি বেসরকারি বিমান সংস্থা অনুমতি পায় আকাশে ওড়ার, যার মধ্যে ডানা গুটিয়েছে 8 এয়ারলাইন্স। মূলত সঠিক পরিকল্পনা, এয়ারক্রাফট ও রুট নির্বাচনে দূরদর্শিতার অভাব, অতিরিক্ত সারচার্জ, জেট ফুয়েলের উচ্চমূল্য এসব এয়ারলাইন্স টিকতে না পারার কারণ। এমন পরিস্থিতিতে ফ্লাইট পরিচালনায় আসছে নতুন এয়ারলাইন্স ফ্লাই ঢাকা। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আকাশে উঠতে চায় নবীন এই এয়ারলাইন্সটি। শুরুতেই পরিচালনার আওতায় আনতে চায় অভ্যন্তরীণ সবকটি রুট। আমাদের ইনিশিয়াল প্ল্যানিং হচ্ছে ডোমেস্টিকে অপারেট করা বাই নভেম্বরের ভেতরে আমরা আকাশে উঠতে চাই। আমরা বাংলাদেশের যে কটা বিমানবন্দর কমার্শিয়াল অপারেশনের জন্য খোলা আছে সবগুলোকে আমরা এই প্ল্যানের মধ্যে রেখেছি। দেশে আকাশপথে বাড়ছে যাত্রীর সংখ্যা, যা কাজে লাগাতে চায় ফ্লাই ঢাকা। সেই লক্ষ্যে অভ্যন্তরীণ রুটে ATR 7-600 উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত তাদের। এরই মধ্যে যারা নিয়োগ পেয়েছে তাদের চলছে প্রশিক্ষণ। আমি যথেষ্ট এক্সাইটেড প্যাসেঞ্জারদের সাথে ইন্টারঅ্যাক্ট করবার জন্য, আবার আকাশে উড়বার জন্য। প্রতিটা রেমিটেন্স যোদ্ধাকে আমরা একজন বিজনেস ক্লাস প্যাসেঞ্জার হিসেবে আমরা ট্রিট করতে চাই। আমরা নিরাপত্তা এবং সার্ভিস দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাত্রী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতিতে এগোতে চায় দেশের 12তম বেসরকারি বিমান সংস্থাটি। পাইলট নিয়োগেও সতর্কতাই। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করব, এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স পলিসি ডিল করব। আমরা এর মধ্যে সার্কুলার দিয়েছি আমাদের পাইলট রিক্রুটমেন্ট এন্ড বেস্ট পাইলট, বেস্ট ইঞ্জিনিয়ার আমরা নিয়োগ করব এবং পাইলটের নিয়োগের ক্ষেত্রে আমরা বেস্ট যাচাই বাছাই করব। আমরা প্রথম লিখিত, তারপর ভাইবা, তারপর সাইকোমেট্রিক, তারপর ওরাল পর্যায়ক্রমে একটা করে আমরা সর্বোচ্চ বাছাই করেই আমরা পাইলটগুলো নিয়োগ করব। এয়ারলাইন্সটির লোগোতে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ। লাল সবুজের বাংলাদেশকে ব্র্যান্ডিং করেই সর্বস্তরের মানুষের জন্য সমান সেবা নিশ্চিত করতে চায় ফ্লাই ঢাকা। যে আমরা লোগোটা করেছি আমাদের স্বাধীনতা স্মৃতিসৌধের উপরে। এটা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধারা যারা আমার দেশের জন্য প্রাণ দিয়েছেন বা দেশের জন্য যুদ্ধ করে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এয়ারলাইন্স মিনস আগে ছিল যে অ্যারোস্টিকেটিভ থিং, বড় লোকের জিনিস, ওই ভাব থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে একটা সাধারণ মানুষ যদি সে লেবার ক্লাসের হয়, সে যদি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়, বা সে উচ্চ মধ্যবিত্ত পরিবারের হয়, বা উচ্চবিত্ত পরিবারের হয়, তারা যেন একই সার্ভিস, একই আত্মার যে টাচ, যেটা প্রেশন, সেটা পায়। নিয়ম অনুযায়ী 1 বছর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে শিগগিরই আন্তর্জাতিক অপারেশন শুরু করতে চায় নতুন এই এয়ারলাইন্স। নাইম আবির, এখন ঢাকা। সরকার চলতি মৌসুমে ধানের দাম 32 টাকা কেজিতে নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা। উৎপাদিত ধানের গড় খরচ কেজিতে 30 টাকার বেশি। সেখানে সরকার নির্ধারিত দামে কৃষক লাভবান হওয়ার সুযোগ খুবই কম। পাশাপাশি রয়েছে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য। যদিও কৃষি কর্মকর্তারা বলছেন ন্যায্য দাম নিশ্চিতে কাজ করছেন তারা। কৃষিবিদদের পরামর্শ, শুধু দাম নির্ধারণ নয়, প্রান্তিক চাষিদের বাঁচিয়ে রাখতে সঠিক বাজার ব্যবস্থাপনা বেশি জরুরি। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া।
চলছে ধান কাটার ধুম। ইতিমধ্যে প্রায় 50% ধান ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। বাকি যেটুকু আছে আবহাওয়া অনুকূলে থাকলে আরও 8 থেকে 10 দিনের মধ্যেই পুরো ধান ঘরে তোলা সম্ভব বলছে কৃষি অধিদপ্তর। কিন্তু প্রশ্ন উঠেছে ধানের প্রকৃত বা ন্যায্য মূল্য নিয়ে। কৃষকরা বলছেন প্রতি বছর সরকার যে দাম নির্ধারণ করে তার তুলনায় অনেক কম দামে ধান বিক্রি করতে হয় তাদের। সুনামগঞ্জ সদরের বাহাদুরপুর গ্রামের কৃষক সালিম উদ্দিন 12 বিঘা জমি থেকে ধান সংগ্রহে ব্যস্ত এখন। কিন্তু নগদ অর্থের প্রয়োজনে এরই মধ্যে সংগ্রহ করা ধানের কিছু অংশ বিক্রি করতে হচ্ছে তার। তবে উৎপাদন খরচ অনুপাতে বিক্রি করতে পারেননি, দাম পেয়েছেন সরকারি রেটের চেয়ে কমই। সরকার যে নির্ধারণ কোন ধানের দর এই হিসাবে আমরা সিন্ডিকেটের কারণে আমরা বেচতাম পারি না, 850 900 ঊর্ধ্বে বেশি। কিন্তু যার কারণে আমরা এগুলা কইরা আমরা লাভবান হইতাম পারি না। সালিমউদ্দিনের মতো হাওড়াঞ্চলের সব কৃষকের অভিজ্ঞতা একই রকম। কোনোবারই বেঁধে দেয়া দরে ধানের দাম পান না তারা, বরং মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী বা ফরিয়ারা যে দাম নির্ধারণ করেন সেই দামেই বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। হাতি মাস থেকে লাগে বৈশাখ পর্যন্ত আমরা যে হাড় ভাঙা পরিশ্রম করি সেই অনুপাতে গিয়া আমরা কৃষক হইলে আমরা তেমন একটা লাভবান হইতে পারি না। কৃষিবিদরা বলছেন বিগত বছরের তুলনায় এবার প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি। বিশেষ করে বীজ, সার, সেচ সহ শ্রম, মজুরি, রোগবালাই ব্যবস্থাপনা এবং মূলধন প্রেক্ষাপটে বিঘা প্রতি নিট খরচ কমপক্ষে 12 থেকে 14,000 টাকা। এতে উৎপাদিত ধানের গড় খরচ কেজি প্রতি 30 টাকারও বেশি। সেক্ষেত্রে 32 টাকা দামে কৃষক লাভবান হওয়ার সুযোগ খুবই কম। খরচ হয়ে যাচ্ছে 31 টাকার মতো 1 কেজি ধান উৎপাদন করতে গিয়ে। সেখানে যদি আমি 32 টাকা বা 34 টাকা দিয়ে যদি আমি ধান বিক্রি করি, তাহলে সেই তুলনায় আমি কি সত্যিকার অর্থেই আমি কৃষক হিসাবে আমি কি সত্যিকার অর্থে লাভবান হব? আমরা শুধুমাত্র ধানের একেবারে আউটপুট, যে ফাইনাল প্রোডাক্টের যে প্রাইস সেটা দেখতেছি, যে এখানে একজন কৃষক নিজে কিন্তু কাজ করছে, আমি ফ্যামিলি লেবার, তার হয়তো বা তার স্ত্রী, তার ছেলে মেয়ে অথবা তার সারাউন্ডিংস ফ্যামিলির অনেকে কিন্তু এখানে কাজ করে। তার যে হিউম্যান লেবার যেখানে কাজ করছে, এটা কিন্তু আমরা বলতেছি না, এটা কিন্তু আমরা অ্যাডও করতেছি না। এটা যদি আমরা অ্যাড করতে চাই, ধানের মূল্য আরো বেশি উৎপাদন করতে, আরো বেশি হওয়ার কথা। সংশ্লিষ্টরা বলছেন এবার হাওড়াঞ্চলে যে উৎপাদন হয়েছে তা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। ইতোমধ্যে অর্ধেকেরও বেশি ধান কাটা হয়ে গেছে। সেই ধানের ন্যায্য দাম নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কৃষি দপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করছি যে এপ্রিলের 30 তারিখের মধ্যে হাওড়ের শতকরা 95% ধান এবং মে মাসের 5 তারিখের মধ্যে 5ই মে 2024-এর মধ্যে হাওড়ের শতভাগ ধান কর্তন সম্পন্ন হবে। এখন পর্যন্ত আমাদের কোনো শ্রমিকের সংকট নেই। বিভিন্ন উপজেলায় আমাদের সরকারি ভর্তুকির আওতায় বিতরণকৃত প্রায় 800 উপরে কম্বাইন হারভেস্টার এবং বাইরের জেলা থেকে এই সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত প্রায় 200-র উপরে কম্বাইন হারভেস্টার আসছে। আমরা কিন্তু এখন থেকে প্রচারণায় নেমেছি। আমরা মাইকিং করব, কৃষককে সচেতন করব যাতে করে সরকার নির্ধারিত মূল্যে সরকারি গুদামে ধান দিতে পারে। সেই জন্য আমাদের পক্ষ থেকে যত ধরনের সচেতনতামূলক কাজ, যত ধরনের প্রচারণামূলক কাজ আমরা কিন্তু অবশ্যই করব। প্রতি বছর হাওড়াঞ্চলে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার মধ্যে নামমাত্র অংশ সরকারিভাবে সংগ্রহ করা হয়, যার কারণে অধিকাংশ ধানই কৃষকদের বিক্রি করতে হয় মধ্যস্বত্বভোগীদের কাছে। সংশ্লিষ্টরা বলছেন সরকার যদি হাওড়াঞ্চলে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলেই বাজার ব্যবস্থায় ভারসাম্য আসবে। প্রি মার্কেট ইকোনমিতে যেটা হয় যে আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার থাকে প্রাইসের সাথে, যে কোনো অঞ্চলে যদি আপনার ডিমান্ডের চেয়ে সাপ্লাই বেশি হয়ে যায় তখন স্বাভাবিকভাবে দামটা কমে যাবে, কারণ এখানে ফার্মাররা নিরুপায় হয়। সাধারণত আমাদের এগ্রিকালচার প্রোডাকশনগুলো সিজনাল। কৃষকরা যে ধানটা উৎপাদন করতেছে, সত্যিকার অর্থে কি কৃষকরা একেবারে আলটিমেট কনজিউমার, আমি যে ভোক্তা, আমার কাছে পৌঁছানো পর্যন্ত এখানে কি মাঝখানে কাজ করছে না? অনেকেই কাজ করছে। এই অনেকটাই হচ্ছে মূল প্রবলেমটা। এইটাকে যদি আমি বাজার ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারি, তবেই আসলে কৃষকরা সঠিক দাম পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সিলেট বিভাগের 4 জেলায় এবার বোরো আবাদ হয়েছে 4,92,970 হেক্টর, যা থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা 20,22,981 টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে গতবারের তুলনায় বেশি। গুলজার আহমেদ, এখন সুনামগঞ্জ। নির্দিষ্ট কোনো সিএনজি অটোরিকশা স্ট্যান্ড না থাকলেও সড়ক পৌরসভা ইজারা দিয়ে চলছে নানা আয়োজন।
ট্রাফিক বিভাগ বলছে সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় সৃষ্টি হচ্ছে যানজট। সড়ক ইজারা বেআইনি দাবি সড়ক বিভাগের, আর ইজারা বন্ধ রেখেও সড়কে শৃঙ্খলা ফিরে না বলছে পৌরসভা। এদিকে পৌর টোলের বাইরেও শ্রমিক আর মালিক সংগঠনের নামে মাসে প্রায় 2 কোটি টাকা চাঁদা দিতে হচ্ছে অটোরিকশা চালকদের। রবিউল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। বগুড়া শেরপুর সড়ক শহরের ঘোড়াপট্টি ও ইয়াকুবিয়া মোড়ে সড়কের ওপর সবসময় পার্কিং করা থাকে সিএনজি চালিত অটোরিকশা। সড়কের একটা অংশ দখল করে যাত্রী ওঠানামা করায় সংকীর্ণ সড়কে যানবাহন চলাচলে ধীর গতির সাথে যুক্ত হয় যানজটের ভোগান্তি। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো জায়গার ব্যবস্থা না করে চলতি অর্থবছরের জন্য সিএনজি স্ট্যান্ড হিসেবে বগুড়া শেরপুর সড়ক 10,20,300 এবং বগুড়া গাবতলী সড়কের চেলোপাড়ায় 17,80,000 টাকায় ইজারা দিয়েছে পৌরসভা। ইজারা না হওয়ায় খাস কালেকশন করা হচ্ছে মাটিডালি সড়কের দত্তবাড়ি, গোহাইল রোড, স্টেশন রোড ও মহাসড়কের চারমাথায় অটো চালকদের কাছ থেকে। চালকদের অভিযোগ, পৌর টোল দিলেও পৌরসভা থেকে গাড়ি পার্কিং সহ কোনো ব্যবস্থা রাখেনি পৌরসভা। আগে 5 টাকা দিতাম, এখন 10 টাকা দেওয়া লাগে। এখন তো 10 টাকা দেওয়ার পরেও কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই নাই। আমাদের কোনো এখানে স্ট্যান্ড নাই, সবাই আমাদের ওপর অত্যাচার করে, সার্জেন্ট, পুলিশ, ট্রাফিক। মানুষের হয়রানি হচ্ছে যেহেতু ফুটপাতে আপনার গাড়িটা আমরা চাপাতে পারছি না, যেহেতু নির্দিষ্ট কোনো স্থান নাই। আমাদের পৌরসভার টোল আমরা ঠিক মতো টাকা দিচ্ছি। অথচ 2018 সালের সড়ক পরিবহন আইনের 47 ধারায় নির্দিষ্ট স্থান ব্যতীত মোটরযান পার্কিংয়ের অপরাধে অনধিক 5,000 টাকা জরিমানার বিধান থাকলেও সড়কে দাঁড়িয়ে থাকা এসব মোটরযানের বিরুদ্ধে সেই আইনের তেমন প্রয়োগ দেখা যায় না। এদিকে পৌরসভা কোনোভাবেই সড়ক ইজারা দিতে পারে না দাবি করে সড়ক ও জনপথ বিভাগ বলছে এ নিয়ে একাধিকবার কথা বলেও কোনো কাজ হয়নি। আর ট্রাফিক বিভাগ বলছে নিয়ম অমান্য করে পৌরসভার আশ্রয় প্রশ্রয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকছে এসব মোটরযান। পৌরসভাই তাদের আশ্রয় প্রশ্রয় এখন আবার রাস্তার উপরেই সিএনজিগুলি আবার দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায় তারা এক লাইনের, আগে আমি দেখতাম যে এক লাইন, কিন্তু এখন প্রচুর পরিমাণ ডে বাই ডে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এখন দেখা যায় যে 2 লাইন 3 লাইন করেও দাঁড়িয়ে থাকে। পৌরসভা কর্তৃপক্ষ তারা কিছু কিছু জায়গা ইজারা দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে কিন্তু আমরা আলোচনাও করেছি যে আমাদের ওরসান হাজার জায়গাগুলিতে আমরা কোনো যেহেতু লিজ বা ইজারা দেই নাই, অন্য ডিপার্টমেন্টও কিন্তু এটা দিতে পারে না। রাস্তা দখল করে গড়ে ওঠা এক একটি সিএনজি স্ট্যান্ড যখন যানজট আর শহরবাসীর ভোগান্তির অন্যতম কারণ, তখন পৌরসভার মেয়র বলছেন এর আগে ইজারা বন্ধ রেখেও স্ট্যান্ড ও চাঁদাবাজি বন্ধ রাখতে না পেরে আবারও ইজারা দিয়েছে পৌরসভা। সিএনজি স্ট্যান্ড বন্ধ করার জন্য আমরা 22 সালে ইজারাটা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু আমরা লক্ষ্য করলাম 2022-এ আমরা ইজারা না দিলেও যথারীতি স্ট্যান্ড ছিল, যথারীতি চাঁদাবাজি হয়েছে, যথারীতি টাকা উঠেছে, কিন্তু বগুড়া পৌরসভা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বগুড়ার সড়ক মহাসড়কে অন্তত 20,000 সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে। পৌরসভার টোলের বাইরেও যাদের কাছ থেকে 10 টাকা থেকে 35 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এতে মাসে সিএনজি চালকদের শুধু চাঁদা বাবদ গুনতে হচ্ছে অন্তত 2 কোটি টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সিলেটে সবজির বাজারে কাটেনি ঈদের ছুটির আমেজ, কমেছে দাম, তবে উল্টো চিত্র চাঁদপুরের বাজারে। সেখানে বেশ কিছু সবজির দাম বাড়তি। এ নিয়ে আরও জানাতে সিলেটের সোভানীঘাট পাইকারি কাঁচা বাজার থেকে সহকর্মী রাকিবুল রাফি এবং চাঁদপুরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তবে শুরুতেই চলে যাব হচ্ছে রাফির কাছে। রাফি, শুভ সকাল আপনাকে। আজ বাজারে সবজির সরবরাহ ও দরদাম কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে?
শুভ সকাল অনিক। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সুবানীঘাট এলাকার পাইকারি কাঁচা বাজারে এবং এখানে সকালের চিত্র যেটা আছে সেটা বেশ একরকমই থাকে এবং রমজানে দেখা গিয়েছে যে অন্যরকম চিত্র, কারণ রমজানে যে সবজির সরবরাহ থেকে শুরু করে পাইকার ব্যবসায়ী যারা আছেন, আড়তদার যারা আছেন এবং ব্যাপারী যারা আছেন তাদের একরকম চিত্র দেখা গিয়েছে এবং ঈদ এবং বৈশাখের পরে যে বিরতিটা আছে সেইটাতে গিয়ে এসে এখানে দেখতে পেয়েছি যে আমরা মোটামুটি অন্যরকম একটা চিত্র এবং এখানে বলাই চলে যে প্রতিদিনকার মতোই ভোর রাত থেকে সিলেট থেকে বিভিন্ন সিলেটের যে বিভিন্ন পার্শ্ববর্তী জেলা আছে এবং জেলা থেকে বিভিন্ন রকম সবজি এই পাইকারি আড়তে আসে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। সবজি সরবরাহ বেশ ভালো আছে এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু চৈত্রের শেষ হয়েছে এবং বৈশাখের শুরু এবং গ্রীষ্মের একটা আমেজ দেখা গিয়েছে বাজারে বিভিন্ন রকম সবজি আমরা দেখতে পেয়েছি এবং এখানে বিভিন্ন রকম সবজির দাম সম্পর্কে আমরা জেনেছি। আমরা টমেটোর যে দাম যেটা 20 থেকে 30 টাকা সেটা এখন বাড়তি আছে এই বাজারে, পাইকারি বাজারে, এবং ঝিঙ্গার দাম 38 টাকা যেটা বাড়তি আছে এই পাইকারি বাজারে। করলাও কিন্তু বাড়তি বিক্রি হচ্ছে, যেটা বিক্রি হচ্ছে 30 টাকা করে এবং শসা পাইকারিতে বিক্রি হচ্ছে 15 টাকা কেজিতে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 টাকা, পেঁয়াজ 70 থেকে 80 টাকা যেটা ভারতীয় এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 45 টাকা এবং ঢেঁড়স 16 টাকায় বিক্রি হচ্ছে এবং আলু 24 টাকায় বিক্রি হচ্ছে এবং গাজর বিক্রি হচ্ছে 32 টাকা এবং বেগুন 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁপে 40 টাকা, মরিচ 40 টাকায় বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়া 20 টাকায় বিক্রি হচ্ছে, লেবু হালি বিক্রি হচ্ছে 10 থেকে 16 টাকা এবং লাল শাক আটি প্রতি টাকা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা। তবে মোটামুটি বলা যায় যে ব্যবসায়ীদের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে মোটামুটি এই যে ব্যবসায়ী পাইকারি যারা আছেন, আড়তদার যারা আছেন তারা বলছেন যে তাদের সমাগমটা এখন একটু কম আছে, যার কারণে এরকম সরবরাহ ভালো থাকলেও কিন্তু কম এখানে দেখতে পাচ্ছেন যে সবজির যে দামটা সেটা কিন্তু নমনীয় আছে, শিথিল আছে। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে খুব মোটামুটি যে বলা যায় যে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে সপ্তাহের ব্যবধানে কিন্তু বলাই চলে যে তাদের যে আশঙ্কাটা আছে যে দাম একটু বাড়তি হতে পারে এবং এরই সাথে সাথে ক্রেতাদের যে খুচরা বাজারে যে ক্রেতাদের সমাগম সেটা বাড়তে পারে এবং সবজির চাহিদাও বাড়তে পারে। তো বলা যায় যে মোটামুটি এই ছিল আমার কাছে আজকের সুবানীঘাট এলাকার কাঁচা বাজার থেকে সর্বশেষ অনিক। এবার চলে যাব চাঁদপুরে, সেখানে আছেন তালহা। শুভ সকাল আপনাকেও। কোন কোন সবজির দাম বাড়তি দেখছেন আর সবজির বাজারে সরবরাহ কেমন আছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকেও শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি শহরের শাকসবজি বিক্রি করার যে পাইকারি আড়ত পাল বাজারে। মূলত গ্রীষ্মের এই সময়টাতে এসেও কিন্তু বেশ কিছু সবজির দাম যেমনটা কমেছে, আবার আজকে বাজারে এসে দেখতে পেয়েছি যে আজ ধরে কিন্তু বেশ কয়েকটি সবজির দাম কিন্তু বেড়েছে। যেখানে গেল সপ্তাহে কাঁচামরিচ বিক্রি করা হতো 50 টাকা 30 টাকা দরে, তা কিন্তু আজকের বাজারে 20 টাকা বেড়ে কিন্তু দাঁড়িয়েছে 50 টাকায় বিক্রি করা হচ্ছে। তাছাড়া টমেটো 10 টাকা টমেটো কিন্তু বিক্রি করা হচ্ছে 25 টাকা দরে এবং ঢেঁড়সের দামও কিন্তু বেড়েছে কেজি প্রতি 5 টাকায় এবং তা 15 টাকার ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 20 টাকা দরে। তবে এদিকে এই তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু স্বস্তির খবর হয়ে এসেছে লেবুর দামে, যেখানে গেল সপ্তাহে 50 থেকে 60 টাকা দরে বিক্রি করা হতো হালি প্রতি লেবু, তা কিন্তু 20 থেকে 30 টাকা দাম কমে কিন্তু বিক্রি করা হচ্ছে 15 থেকে 20 টাকা হালি প্রতি। তাছাড়া আমি যদি জানাই 80 টাকার করলা কিন্তু বিক্রি করা হচ্ছে আজকের বাজারে 60 টাকায় এবং 40 টাকার দুলদুল বিক্রি করা হচ্ছে 30 থেকে 32 টাকা দরে। তাছাড়া 10 থেকে 15 টাকা দাম কমে পেঁপে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকা এবং কাঁচা আম এই সময়ের যেটা হচ্ছে যে অনেকেরই চাহিদা থাকে কাঁচা আম, তাও কিন্তু বেশ কম দামে বিক্রি করা হচ্ছে। যেখানে গেল সপ্তাহে 80 থেকে 100 টাকা দরে বিক্রি করা হতো, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। মূলত চাঁদপুরের বাজারে কুমিল্লার নিমসার, ঢাকা এবং সিলেট সহ বেশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকাররা শাকসবজি নিয়ে আসে এবং সেই শাকসবজির সরবরাহের উপরে কিন্তু ভিত্তি করে চাঁদপুরের বাজারে কিন্তু দাম উঠানামা করে এবং আজকের বাজারে দেখতে পেয়েছি যে সরবরাহ তুলনামূলক কিছুটা কমই কিন্তু মনে হচ্ছে। তবে অনেক একটা বিষয় জানিয়ে রাখি, এই পাইকারি বাজারে শাকসবজি যা বিক্রি করা হচ্ছে যেই দামে, খুচরা বাজারে কিন্তু ভোক্তাদের কেনা লাগছে আরো 10 থেকে 20 টাকা
বেশি করে কিন্তু কেনা লাগছে। তো অনেক এই ছিল আমার হচ্ছে চাঁদপুর থেকে সবশেষ। সিলেট ও চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাছিলেন শাকসবজির সর্বশেষ সরবরাহ ও দরদামের খবর। পটুয়াখালীর পানপট্টির ঐতিহ্যবাহী পাইকারি মাছ বাজারে এসেছে বৈচিত্র্য। অল্প সংখ্যক ক্রেতা বিক্রেতার বাজারটি এখন রূপ নিয়েছে জেলার বৃহত্তর পাইকারি বাজারে। কেজি হিসেবে নয়, ব্যতিক্রমী এই মাছের বাজারে বিক্রি হচ্ছে মাছ চুক্তি কিংবা বহু ডাকের মাধ্যমে। সব ধরনের মাছ কম দামেই মেলে এই বাজারটিতে। বাজারটিকে ঘিরে আধুনিক মৎস্য বাজারে রূপ দেওয়ার আশ্বাস স্থানীয় মৎস্য বিভাগের। পটুয়াখালী থেকে সৈয়দ হুমায়ুন কবিরের তথ্য ও চিত্রে বিস্তারিত। তখনও জেগে ওঠেনি গ্রাম, মাছ নিয়ে তীরে ভিড়ছেন জেলেরা, এক এক করে প্রবেশ করছেন বাজারে। আগুনমুখা আর রামুনাবাদ নদীর পলিমাটি দিয়ে গড়ে ওঠা পটুয়াখালীর পানপট্টির পাইকারি মাছ বাজারের চিত্র এটি। অর্ধশত বছর পূর্বে কিছু সংখ্যক মাছ বিক্রেতা আর স্থানীয় ক্রেতা নিয়ে হাটের সূচনা হয়। কালের পরিক্রমায় সেই হাটটি বৃহত্তর পাইকারি মাছ বাজারে রূপ নেয়। আগুনমুখা, রামুনাবাদ আর তেঁতুলিয়ার নদীর মাঝেই প্রাণ পায় এই বাজার। কম দামে মাছ কিনতে দূর দূরান্ত থেকে পাইকাররা ছুটে আসেন এখানে। সকাল 6টা থেকে শুরু করে বিকিকিনি চলে 8টা পর্যন্ত। ব্যতিক্রমী বাজারের শুরু থেকেই মাছ বিক্রি হয়ে আসছে চুক্তি কিংবা বহু ডাকের মাধ্যমে। জেলেরা এই জায়গা থেকে আপনার মাছ সরাসরি উঠতে পারে, কোনো দূরে কোথাও যাওয়া লাগতেছে না। তাছাড়া এদিকে মাছের দামও মোটামুটি নিয়ন্ত্রিত আছে, সবাই এই জায়গায় আসে। জেলে পাইকার সাধারণ মানুষ অনেক মানুষের উপকার হয় বাজারের মাধ্যম থেকে। এই এলাকায় তরুতাজা মাছ ধরে এইখানে নিত্য তারা মাছ বিক্রি করে, প্লাস এই দেওয়া চাল ডাল এই ক্রয় করে তাদের সংসার চালায়। দাম অনেক কম আছে, সব জায়গায় দাম অনেক কম আছে। ভাঙন এলাকা হওয়ায় বর্তমানে বাজারটি ঝুঁকিতে রয়েছে, তবে আধুনিক মৎস্য বাজার নির্মাণের আশ্বাস স্থানীয় মৎস্য বিভাগের। মৌসুমে এখানে 1 থেকে 2 কোটি টাকার মাছ বিক্রি হয়, সারা বছরই মাছ বিক্রি হয়, কিন্তু অন্যান্য সময় যেহেতু ইলিশের ব্যাপক আধিক্যতা থাকে না, তখন নদীর অন্যান্য মাছ বিক্রি হয়, তখন পরিসংখ্যান এবং টার্নওভারটা কিছুটা কম হয়। যদি এখানে আমাদেরকে জায়গা দেওয়া হয়, তাহলে আমরা মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় চেষ্টা করব এখানে একটা আধুনিক মাছ বাজার প্রতিষ্ঠা করা। অর্ধশত বছর পুরনো এই বাজারের উপর নির্ভর করছে স্থানীয় বহু মানুষের জীবিকা। এখন পটুয়াখালী। সালাদ হিসেবে শসা টমেটোর পাশাপাশি এবার সবুজ ও বেগুনি রঙের বরবটিও ব্যবহার করা যাবে। গ্রীষ্মকালীন সবজি হলেও চাষ করা যাবে শীতকালেও। বরবটির এমন একটি জাত উদ্ভাবন করেছেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। চলছে পরীক্ষামূলক চাষ। কর্তৃপক্ষ বলছে দ্রুত এটি বাজারে ছাড়া হবে। রিপন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। দেশি বরবটির মতোই নতুন জাতের এই বরবটির আকার দেখতে একরকম হলেও দেশি বরবটির থেকে এটি অনেকটা মোটা। প্রতিটির ওজন 25 থেকে 30 গ্রাম। 2020 সালে বরবটির নতুন এই জাত নিয়ে গবেষণা শুরু করেন যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা। এখন দেশের 8টি কৃষি গবেষণা কেন্দ্রে চলছে পরীক্ষামূলক চাষ, আর মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে করা হয়েছে আবেদন। চলতি বছর অনুমোদন পেলে এর বীজ তুলে দেওয়া হবে কৃষক পর্যায়ে। এটা যদি কৃষক পর্যায়ে শীতকালে আমরা চাষবাস করতে পারি, আমাদের যে প্রচলিত যে বরবটি আছে তার থেকে এটা 3 থেকে 5 গুণ ফলন বেশি পাওয়া সম্ভব। পাশাপাশি এটা সব থেকে সুস্বাদু হয়। এটা খাওয়ার জন্য আমরা যে রান্না করে খাই বরবটি, রান্না ছাড়াও এটা সালাদ আকারে, সবজি আকারে এবং আমরা এটা ভেজিটেবল আকারে টেবিল পারপাসে এটা ব্যবহার করতে পারবো। বরবটির নতুন এই জাত চাষাবাদে সবজির চাহিদা পূরণের পাশাপাশি বেশি লাভবান হবে কৃষক। এর মিষ্টতার কারণে সালাদ হিসেবেও খাবারের তালিকায় যোগ করা যাবে। এছাড়া পুষ্টির চাহিদা পূরণেও কার্যকর ভূমিকা রাখবে। সুইটনেস এত বেশি যে এটাকে গ্রিন অবস্থায় খাওয়া যায়, মানে সালাদ পারপাজে খাওয়া যায়। আর যেটা হচ্ছে আপনার পার্পল কালার, সেটারও মিষ্টতা আছে। তবে সেটা যেহেতু কালারফুল ফ্রুটস, আমরা জানি যে কালারফুল যে কোনো ভেজিটেবল বা ফ্রুটস এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এবং এটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধী। হেড অফিসে লিখেছে এটাকে জাত হিসাবে রিলিজ করার জন্য, সেখান থেকে একটা কমিটি করেছেন, ওনারা এসে এটা ইভালুয়েশন করে গেছেন, এবং আমরা আশা রাখি এই দুটি বরবটির জাত হিসেবে এদেশে অবমুক্তি পাবে খুব তাড়াতাড়ি। দেশে প্রচলিত যে বরবটি আছে তা সাধারণত গ্রীষ্মকালে হয়, তবে
নতুন এই জাতটির ফলন শীতকালেও ভালো হবে, এটি চাষে আশার আলো দেখছেন কৃষকরা। উচ্চ ফলনশীল এবং এটা সালাদ হিসেবে, সবজি হিসেবে দুই রকমই খাওয়া যায় এবং আমরা নিজেরাও পরীক্ষা করে দেখলাম যে এটা খুব সুস্বাদু এবং মিষ্টি। এটা যদি কৃষক পর্যায়ে আমাদের মাঝে ছড়াই দেওয়া যায় বেশি পরিমাণে, আমরা এটা চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবো। শীতকালে তো কোনো বরবটি নাই, তাই এটা আমরা আসলে নতুন জাত হিসেবে দেখতেছি। খুবই ভালো, খাতেও ভালো। তারপরে যাক, এটা আমরা যদি চাষবাস করি মনে হয় লাভবানই হব আমরা। নতুন জাতের এই বরবটি বছরে 3 থেকে 3.5 মাস চাষ করা যাবে। প্রান্তিক কৃষক পর্যায়ে পৌঁছে গেলে দেশে সবজি চাষে নতুন মাত্রা যোগ হবে বলে দাবি সংশ্লিষ্টদের। রিপন হোসেন, এখন যশোর। নওগাঁয় কম খরচে অধিক লাভবান সবজি হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে করলার চাষাবাদ। এই বছর জেলায় 100 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। পাশাপাশি বিষমুক্ত সবজি চাষে কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। বিস্তারিত আব্বাস আলীর প্রতিবেদনে। নওগাঁ সদর উপজেলার প্রতাপদহ গ্রামের মাঠ, চারদিক এখন সবুজে মোড়ানো, আর এসব পাতার নিচে থোকায় থোকায় রয়েছে কৃষকের এক প্রকার স্বপ্ন, যা আয়ের উৎসও বটে। কালাম হোসেন স্ত্রীকে নিয়ে ফসল তোলার কাজ করছেন। গত 10 বছর ধরে 2.5 বিঘা জমিতে করছেন করলা, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজির আবাদ, যা থেকে খরচ বাদে বছরে তার আয় প্রায় 2.5 লাখ টাকা। এবছর 12 কাঠা জমিতে করেছেন দেশি জাতের করলা আবাদ। রোপণ থেকে শুরু করে ফসল ওঠানো পর্যন্ত খরচ হয়েছে 15,000 টাকা। এ পর্যন্ত বিক্রি করেছেন 20,000 টাকা। খরচ বাদে তার লাভ থাকবে অন্তত 50,000 টাকা। 15-20 টাকা খরচ হয়। খরচ বাদ দিয়ে গত বছর আমার মোটামুটি 50,000 টাকা টিকছে। এবারে যে কেবল নতুন উঠাতে লাগছি, মোটামুটি ফলন ভালো আছে। মাটিতে করলা চাষে খরচ কম ও উৎপাদন বেশি বলছেন চাষিরা। এবছর আবহাওয়া ভালো থাকায় গাছে পোকার উপদ্রব কম হওয়ায় কীটনাশক কম লাগছে। এতে বেঁচেছে বাড়তি খরচের ঝক্কি। মাটিতে খরচাও কম, পেট খরচটাও কম আসে, খুব সহজেই ফলটাও বেশি হয়, আমরা লাভবান হই। অন্য বছরে যে ওষুধ বিষ প্রয়োগ করা রাখতো, ওই তুলনামূলক এই বছর অনেক কম। প্রতি বিঘা করলা চাষে খরচ পড়ে 25 থেকে 30,000 টাকা, যা থেকে উৎপাদন হয় প্রায় 150 মন। খরচ বাদে লাভ থাকে লাখ টাকার বেশি। মৌসুমের শুরুতে পাইকারিতে প্রতি কেজি করলা বিক্রি হয় 90 থেকে 100 টাকা কেজি। বর্তমানে উৎপাদন বেশি হয়, প্রতি কেজি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। 4 তোলা দিছি, তাতে আমার 10,000 টাকা বিক্রি হয়েছে, আর আরো মনে করেন যে 1,000-20 টাকা বিক্রি হইবে। শুরুতে উৎপাদন কম ছিল, 100 টাকা কেজি বিক্রি করেছি। এখন উৎপাদন বেশি হয়েছে, এখন 30, 35, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। বিষমুক্ত সবজি চাষে এবং আবাদ বাড়াতে নানা পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। অন্যান্য সবজির মতো আমরা সবসময় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ এবং চাষ পদ্ধতি সম্বন্ধে উপজেলায় যেসব উপসহকারী কৃষি কর্মকর্তা কর্মরত আছে তাদের মাধ্যমে এই পরামর্শগুলো প্রদান করা হচ্ছে। এবছর নওগাঁয় 100 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন করলা আবাদ হয়েছে, যা থেকে প্রায় 4,000 টন উৎপাদনের আশা, যার বাজার মূল্য প্রায় 15 কোটি টাকা। এখন নওগাঁ। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। ময়লার ভাগাড়ে বিশাল অগ্নিকাণ্ডে নাকাল ভারতের রাজধানী দিল্লির বাসিন্দারা। আগুন নিভে গেলেও বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে পূর্বাঞ্চলের বাসিন্দাদের জন্য। শ্বাসকষ্ট, গলা ব্যথা, চোখ জ্বালাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন অনেক মানুষ। আর নির্বাচনের এই মৌসুমে বিষয়টিকে দিল্লির আম আদমি সরকারের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি সরকার। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত কামাল। হঠাৎ দেখে সুপ্ত আগ্নেয়গিরি জীবন্ত হয়ে উঠেছে বলে মনে হলেও আদতে এটি ভারতের রাজধানী দিল্লির কাছেই গাজীপুরের একটি ময়লার ভাগাড়। দিনে এ ভাগাড়ে ময়লা ফেলা হয় প্রায় 2,000 টন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ভাগাড়টিতে বিশাল অগ্নিকাণ্ডের পর সোমবার পর্যন্ত জ্বলেছে আগুন। দিন শেষে আগুন নিভলেও দূষিত বাতাসে দুদিন ধরে শ্বাস নেওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে
পূর্ব দিল্লির বাসিন্দাদের জন্য। আগুন নিয়ন্ত্রণে আনতে খননকারী যন্ত্র দিয়ে ময়লার স্তূপ সরানো হলেও ততক্ষণে বাতাসে মিশে গেছে বিষাক্ত ধোঁয়া। আগুনে কারো প্রাণহানি না হলেও রাজধানীর অন্যতম পুরনো ও বিশাল ময়লার ভাগাড়টির কাছাকাছি এলাকায় বিপুল সংখ্যক বাসিন্দা দুদিন ধরেই ভুগছেন শ্বাসকষ্ট, গলা ব্যথা, চোখ জ্বলা সহ বিভিন্ন জটিলতায়। घर में बाहर नहीं निकल पा रहे लोग, बुरा हाल है। बच्चे जब रोते हैं निकलते हैं बाहर बच्चे। कुछ और धुएं की तो अभी कुछ 4-5 घंटे में स्थिति और कंट्रोल में आ जाएगी, डरने की कोई बात नहीं है। দিল্লিবাসীর অভিযোগ, এই ঘটনা নতুন নয়। 90-এর দশক থেকে চলছে এ সমস্যা। প্রায় প্রতি বছরই কয়েকবার আগুন লাগে গাজীপুরের ময়লার ভাগাড়ে। অতীতে এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। দিল্লি সহ বিভিন্ন শহরে এ ধরনের ময়লার ভাগাড়গুলো এক একটি টাইম বোমা বলে সতর্ক করেছে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। উচ্চমাত্রার দাহ্য ও বিষাক্ত মিথেন গ্যাস জমছে ভাগাড়গুলোতে। গেল বছর ডিসেম্বর নাগাদ গাজীপুর ময়লার ভাগাড় পরিষ্কারের আশ্বাস দিয়েও তা পূরণ করেনি বলে এ ঘটনায় দিল্লির আম আদমি সরকারকে দুষছে কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকার। নুজহাত কামাল, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। প্যারিসে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে 9 জন বাংলাদেশি স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিতে যাচ্ছেন। এরই মধ্যে অলিম্পিক থেকে বুঝে পেয়েছেন কনফার্মেশন কার্ড। বুঝিয়ে দেওয়া হয়েছে কে কোন ইভেন্টে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মোট 45,000 স্বেচ্ছাসেবী যোগ দেবেন প্যারিস অলিম্পিকে, যেখানে শুধু ফ্রান্স থেকেই নেওয়া হয়েছে 22,000 কর্মী। বিস্তারিত সানি মৃদ্ধার প্রতিবেদনে। এখানে কেউ আছেন কর্মজীবী হিসেবে, কারো বা আছে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। সবাই ভিন্ন ভিন্ন পেশায় কর্মরত থাকলেও এখানে একত্রিত হয়েছেন ঠিক একই উদ্দেশ্যে। বিষয়টা আরেকটু খুলে বলা যাক। জুলাইয়ে প্যারিসে বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে মেগা ক্রীড়া আসর অলিম্পিক, যেখানে অ্যাথলেটদের পাশাপাশি অংশ নেবেন 45,000 স্বেচ্ছাসেবী কর্মী। এর মধ্যে বাংলাদেশ থেকেও অংশ নিতে যাচ্ছে 9 জন স্বেচ্ছাসেবী। এত বড় আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত তারা। তবে এত দূর আসার যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘদিন ধরেই এদের সবাই যুক্ত ছিলেন কোনো না কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। এদের মধ্যে অনেকেই আবার দেশের বাইরেও ভলান্টিয়ার হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে। এসব অভিজ্ঞতা মিলিয়ে দীর্ঘ যাচাই বাছাই শেষে প্যারিস থেকে আসে অনুমোদনপত্র। একটা ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস একটা হয়েছিল, এখানে ওই যে পুতিন উদ্বোধন করেছিলেন, এখানে আমি কাজ করেছি কিছুটা। ভলান্টিয়ারিং হিসাবে যে তারা 45,000 লোক নিচ্ছে, এটা আমরা একটা নিউজ লেটারের মাধ্যমে জানতে পারি ফেসবুকে। অলিম্পিক থেকে এরই মধ্যে স্বেচ্ছাসেবীদের জানিয়ে দেওয়া হয়েছে কে কোন ইভেন্টে দায়িত্ব পালন করবেন। এবারে আসরে 10,000-এরও বেশি অ্যাথলেট অংশগ্রহণ করতে যাচ্ছে, যেখানে তাদের আবাসন, যাতায়াত থেকে শুরু করে সব ধরনের সহযোগিতায় নিয়োজিত থাকবে এসব স্বেচ্ছাসেবী। শুধু তাই না, অলিম্পিকের দর্শনার্থীরাও পাশে পাবেন তাদের। ওইখানে একটা অপশন ছিল যে আপনি ড্রাইভিং জানেন কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। ওই জিনিসটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম যে হ্যাঁ আমি ড্রাইভিং জানি এবং ড্রাইভিং লাইসেন্স আছে। অ্যাপ্লাই করার পরে আপনার আমরা জানতে পারছি 2023 সালের অক্টোবরের 18 তারিখে আছে আমরা কনফার্ম ইমেইলটা পাই যে আমি সিলেক্ট হয়েছি। তবে এসব স্বেচ্ছাসেবীদের জন্য প্যারিসে যাতায়াত ও দায়িত্ব পালন অবস্থায় একবেলা খাবারের ব্যবস্থা করবে অলিম্পিক কর্তৃপক্ষ। এর বাইরে সব ধরনের খরচ নিজেদের ব্যয় করতে হবে। তবে এখনও কোনো বাংলাদেশি পৃষ্ঠপোষকের সহযোগিতা পাননি তারা। ফলে বাংলাদেশ থেকে ফ্রান্সে যাওয়া আসা থেকে শুরু করে থাকা খাওয়া সবই নিজেদের অর্থায়নে ব্যয় করতে হবে তাদের। যারা এখানে ইনভিটেশন পেয়েছে সবাই বলতে পারেন যে কেউ বিজনেস করে, কেউ জব করে। এটা একটু ভিন্ন, আমরা আমাদের অ্যাকোমোডেশন, আমাদের থাকা, আমাদের এয়ার ট্রিপ আমাদেরকে যেতে হবে। অলিম্পিকের আসর শেষ হওয়ার পরেই শুরু হবে প্যারালিম্পিক, যেখানেও এদের মধ্য থেকে অনেকে দায়িত্ব পালনের সুযোগ পাবেন। তাই অনেকেই 2 মাসেরও বেশি সময় থাকতে হবে প্যারিসে। সানি মৃধা, এখন, ঢাকা। মেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল পাবে 1.5 লাখ টাকা আর রানার্স আপ দল পাবে 1 লাখ টাকা। অংশগ্রহণ ফি যেখানে 3 লাখ টাকা, সেখানে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি অর্ধেক। প্রতিবারের মতো এবার থাকছে না পুল পদ্ধতি, যে কারণে অসন্তোষ দলগুলোর মাঝে। 17 মে শুরু হবে নারীদের প্রিমিয়ার লিগ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রতি আসরেই থাকত পুল প্রথা। দলগুলোর ভারসাম্য বজায় রাখতেই এই প্রক্রিয়া চালু করেছিল ক্রিকেট বোর্ড।
যাতে করে জাতীয় দলের সর্বোচ্চ 4 জন ক্রিকেটার প্রতি দলে খেলতে পারে, কিন্তু অনেক দলেরই আছে অর্থ সংকট, যে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের পুল থেকে দলে টানতে পারে না ক্লাবগুলো। তাই পুল প্রথা নিয়ে অনেক ক্লাবেরই আছে অনীহা। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন প্রিমিয়ার লিগে পুল প্রথা বাতিল করেছে। এ নিয়ে বেশ কয়েকটি ক্লাবের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে ক্লাবগুলো যত অর্থ ব্যয় করতে পারবে তারা ততই শক্তিশালী দল গঠন করতে পারবে। সেই দৌড়ে বেশ এগিয়ে আছে আবাহনী, মোহামেডান ও শেখ জামালের মতো ক্লাবগুলো। যদিও বিসিবির পরিকল্পনায় ছিল 24 জন ক্রিকেটার পুলে রেখে প্রতি দলে অন্তত 4 জন পুলভুক্ত ক্রিকেটার দলে টানতে পারে ক্লাবগুলো, কিন্তু নানান জটিলতায় শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এ নিয়ে বোর্ড ও ক্লাবগুলোর মাঝে আছে হতাশা। লিগে প্রতিটি দলকে অংশগ্রহণ ফি হিসেবে দিতে হবে 3 লাখ টাকা করে। সেই হিসেবে নারীদের প্রিমিয়ার লিগে 10টি দল থেকে বিসিবির ভান্ডারে যোগ হবে 30 লাখ টাকা, কিন্তু অংশগ্রহণ ফির তুলনায় নারীদের প্রিমিয়ার লিগের প্রাইজ মানি হয়েছে অর্ধেক। অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে 1.5 লাখ টাকা, রানার আপ দল পাবে 1 লাখ টাকা, তৃতীয় দল পাবে 50 আর চতুর্থ দল পাবে 40,000 টাকা। যাতায়াত বাবদ 10 আর খাবার বাবদ প্রতি ম্যাচে 7,000 টাকা করে দিবে ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী 17 মে শুরু হবে নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেট। তার আগে 10 ও 11 মে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দল বদল। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।